হোম সয়েলে পাকিস্তানকে হারানোর প্রথমবারের মতো এটা তো আমাদের বিরাট অ্যাচিভমেন্ট এবং ধারাবাহিকভাবে 3টা টেস্ট ম্যাচ পরপর জিতা এটাও আমাদের জন্য একটা বিরাট পাওয়া। তো আমি মনে করি ধারাবাহিকতায় প্রসেসটা যদি ঠিক থাকে ইনশাল্লাহ আশা করি সামনের টেস্টগুলিও ভালো খেলবে। তো এখানে প্লেয়ারদের আত্মবিশ্বাসটা চমৎকার ছিল এবং প্লাস প্রতিটা সেশন ফাইট করে গিয়েছে। যখনই ইন্টারাপ্ট হয়েছে বৃষ্টির মধ্যে তারপরে আবার কামব্যাক করে এসে খেলা, এই জায়গা থেকে নিজেদেরকে পুরো সম্পূর্ণ কনফিডেন্টলি যে প্রতিটা স্টেপ দেওয়া, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং সম্মিলিতভাবে যে টিম এফোর্ট পুরা সবার কিন্তু কন্ট্রিবিউশন কিছু না কিছু জায়গায় আছে। সো টিম এফোর্টের জন্য আজকের এই ঐতিহাসিক টেস্ট জয়টা। নানু ভাই, পঞ্চম দিনের শেষ সেশনে মিরপুরে বিশেষ করে আমরা খুব একটা দেখি নাই আগে, যে একদম শেষ পর্যন্ত এবং লাস্ট সেশনে গিয়ে নাহিদ রানার যে 5 উইকেট, এটাও কিন্তু খুব একটা দেখি নাই আগে বাংলাদেশ ক্রিকেটে। কী বলবেন? আপনি দেখেন দল যখনই সর্বক্ষেত্রে যখন ইমপ্রুভ করে যাবে প্রতিটা জায়গায়, তখন তো এই ইমপ্রুভমেন্টগুলি এক একটা সেশনের মধ্যে দেখা যায়। তো সেই জায়গায় থেকে কিন্তু নাহিদ রানার যে স্পেলটা দিয়েছে ট্রেভেন্ডাস, এবং টেস্ট ক্রিকেটে এই ধরনের শেষ পরন্ত বিকালে এই ধরনের স্পেল কিন্তু সহজে দেখা যায় না। তো সেই জন্য এক্সাইটিং ক্রিকেট। এবং আমার মনে হয় যে 5 দিন ঠিক সমানভাবে সমান তালে ক্রিকেটটা খেলে যাওয়া এটা আমাদের সবথেকে সফলতার মূল কারণ। এবং আমি বিশ্বাস করি যে এই সফলতা, এই স্ট্রেংথ, এই আত্মবিশ্বাস থাকলে সামনেও আরও ভালো খেলবে। তারপরে বোলারদের কথা যদি বলি, আপনার পেস ইউনিট যেভাবে ডমিনেট করে খেলেছে এবং পাশাপাশি স্ট্রেট পয়েন্টে উপরে উঠে যাবে, এমনিতে 6 আছে আরও উপরে উঠবে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের বোলিং অ্যাটাকটা কীভাবে মূল্যায়ন করবে? আপনি খালি বোলিং অ্যাটাকটা বললে হবে না, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিন্তু এখানের ইনভলভমেন্ট। এখানে টোটাল পারফরমেন্সটা দেখতে হবে যে এটা পুরো 1 থেকে 11 জনের পারফরমেন্স, আবার মাঠের বাইরে যারা আছে ওদের পারফরমেন্স, সবার সম্মিলিতভাবে কিন্তু এই সফলতা আছে। তো আমি মনে করি যে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নিয়ে এত চিন্তা করার দরকার নেই। দরকার হলো আমাদের খেলার নিজের মাঠের প্রতিটা সেশনের আমাদের অ্যাপ্রোচটা, আমাদের ভালো পারফরমেন্সটা, এই দিকটা নিয়ে চিন্তা করা উচিত। তো আমি মনে করি যে প্লেয়াররা আত্মবিশ্বাস নিয়ে থাকলে এবং নিজেদের পারফরমেন্সের দিকে আরও বেশি অ্যাসিস্ট করে নিজেদেরকে যদি ভালো মতো মিলে ধরতে পারে, অবশ্যই সিলেট টেস্টেও আমরা ভালো কিছু দেখবো আসলে। তাহলে ভাই নাহিদের কথা যদি একটু বলি, গতকাল শান্তও বলছিলেন যে আসলে বাউন্সার মারলে বাউন্সার খেতে হবে। বিষয়টা হচ্ছে যে সাহসের একটা অ্যাপ্রোচ এখন বোঝা যাচ্ছে, বাংলাদেশের সাহস বেড়েছে। নাহিদের কথা যদি আলাদা করে বলা হয় যে আসলে এমন একটা অস্ত্র যেটাকে দিয়ে আসলে আমরা প্রতিপক্ষকে ঘায়ল করতে পারি, তার বোলিংটা আপনার কেমন লেগেছে এবং ভালো একটা প্রস্পেক্ট? যে কোনো দলের একটা যদি একটা স্পিড স্টার্ট থাকে তাহলে কিন্তু আপনার একটা অ্যাডভান্টেজ সবসময় থাকে। আপনার বিশেষ করে আপনি যখন 5 উইকেট পড়ার পরে বাকি যে টেলেন্টের যে ব্যাটসম্যানগুলি আছে এত গতির বল খেলা অভ্যস্ত না এবং ইউজ টু না পুরোপুরি। তো আমার মনে হয় যে এরকম একটা বোলার যদি দলের মধ্যে থাকে, যে সময় ট্রাম্প কার্ড হিসাবে ক্যাপ্টেনের জন্য যে কোনো সময় ইউটিলাইজ করা যায়। তো আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা বিরাট অ্যাডভান্টেজ হয়েছে এবং ওকে এখন পুরোপুরি টিম ম্যানেজমেন্ট ঠিক কীভাবে খেলাবে এটা ঠিক করতে হবে এবং আশা করছি যে দেশের জন্য আরও কিছু দেওয়ার জন্য সে অপেক্ষা করছে। শান্ত ক্যাপ্টেন্সিটা নিয়ে যদি একটু বলতেন যে আপনার আসলে যে মাইন্ডসেট নিয়ে আপনার সকালে যেরকম ছিল শুরু করেছে, সেই মাইন্ডসেট নিয়ে জেতার মাইন্ডসেট ছিল, পরবর্তীতে যখন একটু পাকিস্তান ভালো অবস্থানে ছিল তখন কিন্তু ফিল্ড সেট আপের মাধ্যমে হোক, মস্তিষ্কের লড়াই দিয়ে হোক, শান্ত একটা ভালো ইম্প্যাক্ট রেখেছে। তার ক্যাপ্টেন্সিটা আসলে কতটা রেখে? আপনার ক্যাপ্টেনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার কনফিডেন্স। আপনার যে কোনো সিদ্ধান্ত, যে কোনো স্টেপ নেওয়ার জন্য কিন্তু ওর আত্মবিশ্বাসটা সবচেয়ে বড় জিনিস এবং শান্তর মধ্যে এটা আছে। এটা আমরা ওকে অনেক দিন ধরে নার্সিং করছি, এটা আমরা খুব ভালো করেই জানি কীভাবে ওর অ্যাবিলিটি কতটুকু আছে। তো আমি বিশ্বাস করি ওর নেতৃত্বে আরও ভালো কিছু দেখব। রেড বল ক্রিকেটটা নিয়ে যদি আপনি বলেন, গত 7 বছর ধরে কিন্তু এটার সাথে পুরোপুরিভাবে আমি জড়িত এবং কাজ করে যাচ্ছি। তো এটাকে কেমনে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে কেমনে আরও কম্পিটিটিভ করা যায় এগুলো নিয়ে কিন্তু আমরা যথেষ্ট কাজ করেছি এবং গ্রাউন্ড আপনার পিচগুলিকে বলেন 6 mm ঘাস মেনটেন করা প্রতিটা জায়গায় এবং যাতে তারপরে বল চেঞ্জ করে দিয়েছে, যেমন কোকাবুরা বল বাদ দিয়ে আমরা ডিউক বল এনেছি ইন্ট্রোডিউস, যারা একটু বেশি সুইং করে প্লেয়াররা যাতে ফুল টাইম একটা ব্যাটসম্যানদের জন্য একটা অ্যাডভান্টেজ হয়। ফাস্ট বোলাররা যাতে আবার 75 ওভারের পরে এমনি আপনার নতুন বল নিতে হয়, কিন্তু আমরা বাধ্যতামূলক করে দিয়েছি, এটা নিতেই হবে। কারণ আপনার যখনই সারাদিন খেলার পরে লাস্ট সেশনটা যাতে ফাস্ট বোলাররা কিন্তু বোলিং করার একটা সুযোগ পায়, এইগুলো সিস্টেম কিন্তু আমরা দাঁড়া করা দিয়েছি এবং এটার জন্য এই সফলতা আসার মূল কারণ এই ফাস্ট বোলাররা শেষের দিকে বল করা। অনেক সময় দেখা গেছে আগে আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে পুরনো বল 125 ওভার 130 ওভার পর্যন্ত ব্যবহার হয়ে গেছে, নতুন বল নেয়নি। ফাস্ট বোলাররা বোলিং করে না, স্পিনাররা এক নাগারে 40 ওভার। কিন্তু এই সিস্টেমটা আমরা চেঞ্জ করাতে
যথেষ্ট অ্যাডভান্টেজ হয়েছে। ফাস্ট বোলারদের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে এবং ওদের আত্মবিশ্বাস বেড়েছে। পরন্ত বিকালে সারাদিন ফিল্ডিং করার পর বোলিং করা, এগুলোতে স্টেপ বাই স্টেপ এই ইম্প্রুভগুলি হয়েছে। তো আমার মনে হয় এই ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে যদি আরেকটু যদি প্রাণবন্ত আমরা করতে পারি, আরও একটু একটা সিস্টেমের মধ্যে আনতে পারি। এখন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের কিন্তু স্ট্রাকচার নেই। আপনি অন্যান্য ডিভিশন, অন্যান্য টেস্ট প্লেইং নেশনে যদি যান, দেখবেন প্রতিটা ফার্স্ট ক্লাস টিমগুলির স্ট্রাকচার একদম পুরো টেস্ট লেভেলের স্ট্যান্ডার্ডের মতো। টিম ম্যানেজমেন্ট, আমরা এখনও ওই সময়ের মধ্যে আছি, এখানে 48 আওয়ার্স আগে কোচ ঠিক করি। তো সুতরাং এগুলি থেকে তো আমাদের অবশ্যই বাড়িতে হবে এবং আমরা একটা নির্বাচিত আগামী যে কমিটিটা আসবে ওদের জন্য একটা গাইডলাইন আমরা দিয়ে যাব। যেই আসুক, যে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হোক, যাতে এই গাইডলাইনটা ফলো করে। অলরেডি আমাদের সভাপতি বলে দিয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমে খেলা হবে, প্লাস ফার্স্ট 11 সেকেন্ড 11 যাতে তৈরি করতে পারে ওরকম সিস্টেম করে যাবে। তো আমরা তার প্লাস আরও কিছু গাইডলাইন দিয়ে দেবো, যাতে প্রতিটা ফার্স্ট ক্লাস এস্টাবলিশমেন্ট ওদের ফার্স্ট ক্লাস ডিভিশনের হেডকোয়ার্টারে থাকতে হবে। এখন দেখুন আমাদের ডিভিশনের হেডকোয়ার্টারে আপনার ফিজিও নাই, ট্রেনার নাই, প্লেয়াররা ইনজুরি হলে ওদেরকে কিন্তু দেখভাল করার কেউ থাকে না। এই সিস্টেমগুলি আমরা আশা করছি যে একটা গাইডলাইন দিয়ে দেবো, যেই নির্বাচিত হবে, যে আসবে, যাতে এটা ফলো করতে পারে। আমাদের নির্বাচনের কথা বলছিলেন, আজকে নির্বাচন কমিশন গঠিত হলো 3 সদস্য। মানে কি না যে আপনাদের যেটা মানে অন্যতম প্রধান কাজ, সেই পথে আপনারা আছেন। হ্যাঁ, অবশ্যই আমরা চাচ্ছি যে আমাদেরকে যে 3 মাসের একটা মেয়াদ দিয়েছে, এটার আগে আমরা নির্বাচন প্রক্রিয়া শুরু করেছি এবং আশা করছি আমাদের মেয়াদের 20-25 দিন আগেই নির্বাচনটা হয়ে যাবে এবং নির্বাচিত কমিটি রান করবে। আগামী কমিটিটা কেমন হবে নানু ভাই? আপনি তো ক্রিকেটের সঙ্গে অনেকদিন আছেন, আপনার পজিশনটা কী হতে পারে? এটা জানি না, কিন্তু নির্বাচন করব, এটা এখন পর্যন্ত ঠিক করেছি। বাকিটা যখন ডেট দিবে তখন আপনাদেরকে বিস্তারিত জানাতে হবে। আগামী বোর্ডটা কেমন হবে? যেটা বললেন যে দিক নির্দেশনা কিছু দিচ্ছেন, সেট করে যাচ্ছেন, আপনি যদি নাও থাকেন বা থাকেন, যেটাই হোক না কেন, আপনি একটা ঠিক করে দিতে যাচ্ছেন। কী সেটা মানে যদি বলেন, হোমে নেওয়ার কথা বলছিলেন, আরও যদি ওই যে আপনার টুর্নামেন্টের ফার্স্ট ক্লাস ক্রিকেটের যে একটা গাইডলাইন থাকে, যাতে কীভাবে রান করতে হবে, আরও এখন যেভাবে চলছে এটাকে আরও কিছু কম্পিটিটিভ করা, আরেকটু প্রাণবন্ত করা এবং আমাদের ফার্স্ট ক্লাস টিম ম্যানেজমেন্টগুলিকে এস্টাবলিশমেন্ট অ্যাটলিস্ট 2 ইয়ার্সের জন্য করা, যাতে ওরাও দেখবে এবং ওদের আন্ডারে যাতে আপনার এজ গ্রুপ ক্রিকেটগুলি যাতে পরিচালিত হয় ডিভিশনে, ওইভাবে একটা সিস্টেমের মধ্যে দেখতে হবে। তখন ভ্যালুয়েশন করা যাবে ওদের পারফরমেন্স। ওই সিস্টেমটা আমরা রেডি করবো। আশা করছি একটা গাইডলাইন আমরা দিয়ে যাব, পরবর্তী কমিটি এগুলি রান করতে পারবে।